ওকে, দেখেন আমরা আজকে অ্যাডোবি ফটোশপের ফার্স্ট ক্লাস করব। তো আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা আমি ওপেন করছি। ওকে, সো এখন আমরা সফটওয়্যারটা ওপেন করার পরে এখানে আমরা এখন যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি সবাই, ঠিক আছে? সো আপনারা আপনাদের সফটওয়্যার গুলো ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখন আপনার ইন্টারফেসের সাথে আমরা এখন পরিচিত হব। সবার উপরে আপনার যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়ে থাকে মেনু বার। ঠিক আছে, সবার উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মেনু বার। দেন এখানে বিভিন্ন ধরনের মেনু থাকে, ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ মেনু, লেয়ার মেনু, এরকম বিভিন্ন ধরনের মেনু এখানে রয়েছে। আচ্ছা, এক একটা মেনুর মধ্যে আবার বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো এগুলো আমরা পর্যায়ক্রমে আমরা ক্লাস বাই ক্লাস আমরা একে একে জানবো। ঠিক আছে। আচ্ছা, দেন তারপরে যে লাইনটা রয়েছে এইটাকে আমরা বলে থাকি কন্ট্রোল বার অথবা অপশন বার। ঠিক আছে, এটাকে আমরা কন্ট্রোল বার অথবা অপশন বারও বলতে পারি। দেন লেফট সাইডে এখানে আপনারা লম্বা করে যে এখানে লাইনটা দেখতে পাচ্ছেন, আসলে যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে টুল বার বলা হয়ে থাকে। আর ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে এক একটিকে আপনার হচ্ছে এক একটি টুল বলে। ঠিক আছে। তো আমরা এই টুল বারটাকে আমরা আমাদের সুবিধার্থে আমরা চাইলে দুইটা লাইনে করে নিতে পারি। দেখেন এখানে যদি আমি অ্যারোতে ক্লিক করি তাহলে এটা দুইটা লাইনে হয়ে গেল। ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এখান থেকে দেখেন আমরা টুলগুলো এখন কাছাকাছি দেখতে পাচ্ছি। নর্মালি ছিল কেমন এরকম, ঠিক আছে, যে লম্বায় আপনার এখানে টুলগুলো আলাদাভাবে ছিল। বাট আমরা যদি এখানে ক্লিক করি অ্যারোতে তাহলে দেখেন টুলগুলো দুইটা লাইনে এসে গেল। ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে এই টুলগুলো নিয়ে কাজ করতে আমাদের জন্য কিন্তু ইজি হবে। আচ্ছা, রাইট সাইডে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি আমরা এগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে লেয়ার প্যালেট বা লেয়ার প্যানেলও আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে আপনার আবারও একটু রিপিট করি আমি। সবার উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে মেনু বার। তারপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে কন্ট্রোল বার বা অপশন বার। দেন এই বারটাকে বলা হচ্ছে টুল বার। আর রাইট সাইডে যে আহ, বিষয়টা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় লেয়ার প্যানেল। ঠিক আছে। আচ্ছা, এখন বা এটাকে ফ্লোটিং প্যানেলও বলা যায়। তো এখন আমরা যেটা করব, আমাদের কোনো একটা কাজ করতে গেলে আমাদের এট ফার্স্ট আগে আমাদের একটা ডকুমেন্ট সেট আপ করতে হয়। ঠিক আছে, বা একটা ধরেন আর্ট এরিয়া নিতে হয় বা আর্ট বোর্ড নিতে হয় যেটাতে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, যেমন আপনি যদি কোনো কিছু আঁকাতে চান আপনার যেরকম একটা পেজ নেওয়া দরকার, আপনার একটা পেজ লাগবে বা আপনার একটা খাতা লাগবে। সেম ভাবে আমরা এখানে যদি কোনো ডিজাইনের কাজ করতে চাই আমাদেরও কিন্তু একটা আর্ট এরিয়া লাগবে। ঠিক আছে। তো সেটা কিভাবে সেট আপ করা যায় সেটাই আমরা হচ্ছে আগে দেখব। তো ফাইল থেকে নিউ ডকুমেন্ট, এই যে ফাইল থেকে নিউ এটাতে যদি ক্লিক করা হয় তাহলে আমরা এখান থেকে একটা ডকুমেন্ট সেট আপ করতে পারবো। এখন নেম, এখানে ধরেন আমরা দিয়ে দিলাম কি নেমে ক্লাস 1। তারপর এখানে কি রয়েছে প্রিসেটে, এখন এখানে রয়েছে কাস্টম। ঠিক আছে। তো কাস্টম প্রিসেটটা হচ্ছে এরকম যে 7 ইঞ্চি বাই 5 ইঞ্চিতে আমার ডকুমেন্টটা ওপেন হবে, এরকম বিষয়টা। তো আমি যদি ডকুমেন্টটা চাই যে আমার নিজের মতো আমি মডিফাই করব বা নিজের মতো করে আমি ডকুমেন্টটা নিব, তো সেক্ষেত্রেও নেওয়া যাবে, সমস্যা নাই। এখন সেক্ষেত্রে কিভাবে নেবেন দেখেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে ধরেন আপনি ওয়াইড দিয়ে দিলেন 10 ইঞ্চ, হাইট দিয়ে দিলেন 8 ইঞ্চ। ঠিক আছে, দেন এভাবে আপনি নিয়ে কিন্তু একটা ডকুমেন্ট ওকে করলে তৈরি হয়ে যাবে। এখন এই যে ইউনিট গুলো এটা কি শুধু আমরা ইঞ্চিতে নিতে পারবো? না, শুধু আমরা ইঞ্চিতে নিব না, আমরা ইউনিটটা বিভিন্ন সাইজে আমরা আসলে নিতে পারি। এখন কি কিভাবে নিতে পারি এখানে দেখেন, পিক্সেলে নিতে পারি, ইঞ্চিতে নিতে পারি, সেন্টিমিটারে নিতে পারি, মিলিমিটারে নিতে পারি। দেন এরকম ভাবে আমরা হচ্ছে বিভিন্ন আমরা ইউনিটে আমরা কিন্তু নিতে পারি সাইজটা।
বেসিক্যালি পিক্সেল এবং ইঞ্চিতেই আপনার 90% কাজ কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? পিক্সেল এবং ইঞ্চিতেই দেখা যায় যে 90% কাজগুলো হয়ে থাকে। নর্মালি আপনি যখন প্রিন্ট রিলেটেড কোনো ডিজাইন করবেন, লাইক বিজনেস কার্ড, ব্রোশিওর, দেন হচ্ছে ফ্লায়ার, ঠিক আছে? অর্থাৎ যে ডিজাইনগুলো আপনার হচ্ছে নর্মালি ধরেন প্রিন্ট হয়, ঠিক আছে, যে ডিজাইনগুলো নর্মালি প্রিন্ট হয়ে আমাদের হাতে এসে পৌঁছায়, ওই ধরনের ডিজাইনগুলোকে আমরা প্রিন্ট মিডিয়ার ডিজাইন বলছি। যেমন ধরেন নিউজ পেপারও হতে পারে, ঠিক আছে? নিউজ পেপার, বুক, বিজনেস কার্ড, এগুলো কিন্তু আমাদের হাতে আমরা দেখতে পাই। তো এখন এই রিলেটেড যে ডিজাইনগুলো যেগুলো প্রিন্ট হয়, এগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে নর্মালি সাইজগুলো ইঞ্চিতে বেশিরভাগ ক্ষেত্রে হয়। আর যখন আপনার ওয়েব বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ হয়, সেক্ষেত্রে আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পিক্সেলে কাজটা বেশি হয়ে থাকে, ঠিক আছে? এর বাহিরেও আপনার যদি ক্লায়েন্ট বলে যে আমার এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটার সাইজে আমার হচ্ছে একটা কাজ করে দিতে হবে, তাহলে আমরা সেই অনুসারে আমরা কাজ করে দিব, ঠিক আছে? তো এই হচ্ছে নর্মালি বিষয়। এখন ধরেন এখানে আছে কত, আপনার 10 ইঞ্চি বাই 8 ইঞ্চি, ঠিক আছে? ইঞ্চি আর পিক্সেলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। দেখেন, এখন রয়েছে কত, 10 ইঞ্চি। আমি যদি এটাকে পিক্সেলে কনভার্ট করি কি হয়, দেখেন 3000 পিক্সেল হয়ে গেছে, দেখছেন? এখানে রেজলিউশনের সাথে একটা ডিফারেন্স অবশ্যই রয়েছে। 10 ইঞ্চেস আর এখানে 8 ইঞ্চেস। এখানে যদি পিক্সেল দেই, দেখেন 720, ঠিক আছে? আপনার হচ্ছে যদি রেজলিউশন 72 থাকে এবং আপনার এখানে 10 ইঞ্চি থাকে, তাহলে আপনার ওয়াইডটা হয়ে যাচ্ছে কত, আপনার 720 পিক্সেল। অর্থাৎ নর্মালি আপনার 72 রেজলিউশন থাকলে 1 ইঞ্চি ইজিক্যাল টু আপনার হচ্ছে কত, 72 পিক্সেল, ঠিক আছে? সুতরাং আপনার এখন যে সেট আপটা রয়েছে, ধরেন 720 পিক্সেল, 720 পিক্সেল বাই 576 পিক্সেল নিলে যতটুকু সাইজ আসবে, আপনার 10 ইঞ্চি বাই 8 ইঞ্চি নিলে এতটুকু সাইজ আসবে। মানে 10 ইঞ্চি ইজিক্যাল তো এখানে আসতেছে কত, 720 পিক্সেল। তার মানে এখন কেউ যদি ধরেন 10 ইঞ্চি নিতে গিয়ে 10 পিক্সেল নেন, তাহলে কিন্তু সেটা খুঁজেই পাওয়া যাবে না, ঠিক আছে? কারণ 1 ইঞ্চি সমান যদি 72 পিক্সেল হয়, 1 ইঞ্চি কতটুকু? তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আসলে খেয়াল রাখতে হবে। আর পিক্সেল আবার সেম বিষয়, সেম ভাবে আপনার ধরেন আপনি 720 পিক্সেল নিতে গিয়ে এখন যদি আপনি 720 ইঞ্চি নিয়ে ফেলেন, তাহলে কিন্তু এটা বিশাল একটা সাইজ হয়ে যাবে। দেন তখন আপনার এটা নিয়ে মানে একটা ডকুমেন্ট ওপেন করতে গেলে আপনার পিসি দেখবেন যে হ্যাং হয়ে গেছে, এমন হ্যাং হবে এটা মানে 2-1 দিনের মধ্যেই হ্যাং মানে নাও ছাড়তে পারে। বিষয়টা হচ্ছে এরকম, বুঝতে পেরেছেন? এই জন্য আপনার একটা সহজ বিষয় মনে রাখবেন যে নর্মালি 20 থেকে 30 ইঞ্চি এর বেশি আপনার ইঞ্চিতে ডিজাইন সাইজ হয় না, ঠিক আছে? ধরেন 30 ইঞ্চি এর বেশি নর্মালি আমরা হচ্ছে ইঞ্চি নিয়ে কাজ করি না, ইঞ্চি সাইজ নিয়ে কোনো কাজ করি না নর্মালি। আবার পিক্সেল নিয়ে কাজ করলে ধরেন কমপক্ষে 300 পিক্সেলের উপরে কাজ করা হয়, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় নতুনরা যেটা করে যে ধরেন 10 ইঞ্চি নিতে গিয়ে 10 পিক্সেল নিয়ে ওপেন করে, তারপর ডকুমেন্টটা খুঁজেই পাওয়া যায় না, ছোট্ট একটা বিন্দুর মতো হয়ে থাকে। তখন বলে যে স্যার সাইজ আমার বড় হয় না কেন, বা এত ছোট আসে কেন? আসলে আপনি ভুল করেছেন। আপনি 10 পিক্সেলের জায়গায়, 10 ইঞ্চির জায়গায় নিয়েছেন 10 পিক্সেল, ঠিক আছে? বিষয়টা বুঝতে হবে। এখন কথা হচ্ছে যে এখানে রেজুলেশনটা আসলে কি, ঠিক আছে? এখানে রেজুলেশন দেখেন 72 সিলেক্ট করা আছে। আচ্ছা, তার আগে বলি পিক্সেল কি। পিক্সেল হচ্ছে আপনার পিক্সেল হচ্ছে আপনার হচ্ছে ছোট ছোট ডটের মতো, ঠিক আছে? রেক্টেঙ্গেল খোপ খোপ দেখা যায় ওটা যখন জুম করা হয়, ওইটা হচ্ছে এক একটা পিক্সেল। আমি একটু পর যখন একটা ইমেজ ওপেন করব, করে জুম করে আমি আপনাদেরকে পিক্সেল দেখিয়ে দিব যে পিক্সেল দেখতে কেমন দেখা যায়। আচ্ছা, তারপর এখানে হচ্ছে রেজুলেশন। রেজুলেশন বিষয়টা কি? রেজুলেশন হচ্ছে আপনার পিক্সেলের সমন্বয়ে গঠিত হয়। পিক্সেলের সমন্বয়ে রেজুলেশন গঠিত হয়। তো পার ইঞ্চিতে পিক্সেলের সমষ্টিকে মূলত বলা হয়ে থাকে রেজুলেশন, ঠিক আছে? পার ইঞ্চিতে পিক্সেলের সমষ্টিকে বলা হয়ে থাকে রেজুলেশন। অর্থাৎ রেজুলেশন ইজ ইকাল টু আপনার হচ্ছে
পিক্সেল পার ইঞ্চ, ঠিক আছে, রেজুলেশন ইকুয়াল টু পিক্সেল পার ইঞ্চ। আচ্ছা, এখন এখানে কালার মোডে যদি আমরা আসি, আচ্ছা রেজুলেশন এখন কোন ক্ষেত্রে কত নিব? রেজুলেশন 72 নিতে পারি, 300ও নিতে পারি, বাট কথা হচ্ছে কোন ক্ষেত্রে কত নিব বা এটা আমরা বুঝবো কিভাবে? দেখেন, আপনি যখন প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে কাজ করবেন তখন আপনি রেজুলেশন নিবেন এখান থেকে 300, ঠিক আছে। আর যখন আপনি ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবের জন্য কাজ করবেন তখন আপনি এখান থেকে রেজুলেশন নিবেন 72, ঠিক আছে। আপনি যখন প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে কাজ করবেন তখন আপনি রেজুলেশন নিবেন 300, আর আপনি যখন ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে কাজ করবেন বা ওয়েবের জন্য কাজ করবেন, যেমন ধরেন ফেসবুক কভার ফটো, ইউটিউব ব্যানার বা ওয়েব ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ঠিক আছে, এরকম টাইপের যখন কাজ করবেন তখন আপনি রেজুলেশন নেবেন কত? 72, ঠিক আছে, যেটা ওয়েবে ভিজিবল হবে। আর যেটা প্রিন্ট হবে ওইসব ক্ষেত্রে রেজুলেশন নেবেন 300। এখন কথা হচ্ছে যে কেন, এখন কেন আমরা রেজুলেশনের তারতম্যটা করব? দেখেন, প্রিন্ট করার ক্ষেত্রে যেটা হয় যে প্রিন্টের ক্ষেত্রে আপনার রেজুলেশনটা বেশি প্রয়োজন, তাছাড়া ডিজাইনটা ফেটে যায়, ঠিক আছে। আর ওয়েবের ক্ষেত্রে আপনার জাস্ট আমরা হচ্ছে লুকিংটা দেখি, ঠিক আছে। ওয়েবের ক্ষেত্রে আমরা শুধুমাত্র নর্মাল ভিউটা দেখি, এটা কিন্তু প্রিন্ট হয় না। সেহেতু নর্মাল ভিউ দেখার জন্য আমাদের 72 রেজুলেশন নিয়ে কাজ করলে এটা এনাফ, ঠিক আছে। আর এখানে ওয়েবের জন্য কাজ করার ক্ষেত্রে রেজলিউশন কম নেওয়ার পিছনে আর একটা কারণও আছে। এটা কি কারণ? কারণটা হচ্ছে, একটা বিষয় আপনারা যদি লক্ষ্য করেন এখানে, যে দেখেন আমরা এখানে ধরেন হচ্ছে 10 ইঞ্চি বাই 8 ইঞ্চি, ঠিক আছে। এখন দেখেন এখানে আপনার ইমেজের সাইজ আছে কত? 1.19 মেগাবাইট, ঠিক আছে। আমি যখন এখানে 300 রেজুলেশন দিয়ে দিলাম তখন আপনার এখানে সাইজটা কত হয়ে গেল? 20.6 মেগাবাইট। 1 মেগাবাইটের একটা ইমেজটা এখন সেটা কততে দাঁড়ালো? 20 মেগাবাইটে। বুঝতে পেরেছেন? তার মানে রেজুলেশনের কারণে আপনার হচ্ছে ফাইল সাইজের কত বেশি তারতম্য হচ্ছে। তো এই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে, যেহেতু ওয়েবের ক্ষেত্রে আমরা ওয়েবসাইটে কি চাই, যে কোনো ওয়েবসাইট আমরা যদি ওই ওয়েবসাইটটা ব্রাউজ করতে চাই, আমরা চাই যে ওই ওয়েবসাইটটাতে যেন খুব সহজে ব্রাউজ করা যায়, সার্চ করলে যেন দ্রুত ওয়েবসাইটটা চলে আসে, ঠিক আছে। তো এজন্য আপনার ওই ওয়েবসাইটে যে ইমেজগুলো ধরেন ব্যবহার করা হয়ে থাকে, ওয়েবসাইটটা যত বেশি ভারী হবে, সার্চ দিলে কিন্তু ওই সাইটটা আসতে কিন্তু তত বেশি টাইম নিবে, ঠিক আছে। লোডিং টাইমটা বেশি লাগবে, বাফার করবে। আর যদি আপনার ওই ওয়েবসাইটটা হালকা হয় তাহলে কিন্তু সার্চ করার সাথে সাথে চলে আসবে। তো এই যে বিষয়গুলো রয়েছে এই সমস্ত কারণে কিন্তু আমরা আসলে সাইজটা আমরা হচ্ছে কম রাখি ওয়েবসাইটের ডিজাইনের ক্ষেত্রে। ধরেন ওয়েবসাইটে আপনার কারো যদি 100টা ধরেন সে ইমেজ ব্যবহার করবে, এখন 100টা ইমেজের ধরেন সাইজ হচ্ছে 1 মেগাবাইট করে এক একটা ইমেজের সাইজ, তাহলে আপনার হচ্ছে 100টা ইমেজের জন্য 100 মেগাবাইট হচ্ছে। আর ধরেন সেম বিষয়টা, সেম 100টা ইমেজের জন্য আর একজন কি করলো, পার ইমেজের সাইজ তার 10 মেগাবাইট করে, তাহলে 100টা ইমেজের জন্য তার ফাইল সাইজ হচ্ছে আপনার 1000 মেগাবাইট বা 1 জিবি, ঠিক আছে। তাহলে 1 জিবির একটা ওয়েবসাইট আর 100 মেগাবাইটের একটা ওয়েবসাইট, দুইটা সার্চ করলে কি আপনার হচ্ছে মানে লোডিং টাইম সেম হবে? অবশ্যই, যেটা 1 জিবির ওটাতে অনেক বেশি টাইম লাগবে। তো এটা হচ্ছে ইউজারদের জন্য কিন্তু বিরক্তিকর, যে সাইটে আপনি ক্লিক করেছেন সে সাইটটা মানে ঘুরতেইছে ঘুরতেইছে আসতেছে না। তো সেই জন্য আমরা কি করব, ওইসব সাইট গুলোর ক্ষেত্রে মানে এই জন্য ওয়েবসাইটের ক্ষেত্রে এই রেজুলেশনের একটা বিষয় রয়েছে, সেটা আসলে মানে খেয়াল রাখতে হয়, ঠিক আছে, যে ফাইল সাইজ যেন অনেক বেশি না হয়। এই বিষয়গুলো আসলে ম্যাটার করে। এখন তাহলে রেজুলেশনের বিষয়টা বুঝলাম, এখন আসি কালার মোড। কালার মোডে এখানে আপনার বেশ কয়েক ধরনের কালার মোড রয়েছে ফটোশপে, যেমন বিট ম্যাপ কালার, গ্রে স্কেল কালার, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার এবং হচ্ছে ল্যাব কালার। বিট ম্যাপ, গ্রে স্কেল, আরজিবি, সিএমওয়াইকে এবং ল্যাব কালার। তো এখন বিট ম্যাপ কালারটা কেন ব্যবহার করা হয়? বিট ম্যাপটা হচ্ছে
100% ব্ল্যাক এবং 100% হোয়াইট কালার নিয়ে কাজ করার জন্য বিটম্যাপ কালারটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আমি আবার বলছি, 100% ব্ল্যাক এবং 100% হোয়াইট কালার নিয়ে কাজ করার জন্য আপনার বিটম্যাপ কালারটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর যেটা রয়েছে গ্রে স্কেল। গ্রে স্কেল কালার মোডটা নর্মালি ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, নর্মালি ব্ল্যাক এন্ড হোয়াইট। এক্ষেত্রে আপনার ফাইল সাইজটা, সরি, এক্ষেত্রে আপনার ব্ল্যাক এবং হোয়াইটের পরিমাণটা 100%ও হতে পারে, 90%ও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি নর্মালি ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করার জন্য। ঠিক আছে, গ্রে স্কেল। তারপরে আসছে কি আরজিবি কালারটা। ঠিক আছে, আরজিবি কালারটা নর্মালি হচ্ছে তিনটা কালার নিয়ে কাজ করে, সেটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এবং এই কালার মোডটা আপনার ওয়েবের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, রেড, গ্রিন, ব্লু এটা মূলত হচ্ছে ওয়েবের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আপনার কি সিএমওয়াইকে কালার। সিএমওয়াইকে কালার মোডটা আপনার ব্যবহার করা হয়ে থাকে প্রিন্ট মিডিয়ার জন্য। ঠিক আছে, সিএমওয়াইকে কালার মোডটা ব্যবহার করা হয়ে থাকে মূলত প্রিন্ট মিডিয়ার জন্য। এটা চারটা কালারের সমন্বয়ে গঠিত: সি ফর সায়ান, এম ফর মেজেন্টা, ওয়াই ফর ইয়েলো এবং কে ফর কি ব্ল্যাক। ঠিক আছে, এই যে বিষয়গুলো আপনাদেরকে বলছি, আপনারা যেটা করবেন, আপনারা কিন্তু ক্লাস শেষে আপনারা তো ভিডিও পাবেন, এই ভিডিওটা দেখে আপনারা বসে বসে আপনারা নোট করবেন। ঠিক আছে, আপনারা নোট করবেন। আপনারা হচ্ছে একদম ক্লাস 1 থেকে শুরু করে আপনারা হচ্ছে ক্লাস 25 পর্যন্ত, আপনারা হচ্ছে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 25 পর্যন্ত আপনারা প্রতিটা ক্লাস আপনারা হচ্ছে নোট করবেন। ঠিক আছে, আপনারা একটা নোট বানাবেন সুন্দর করে। আচ্ছা, এটা আপনাদের কিন্তু সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে, এই নোটটা। ওকে, দেন আমরা সিএমআই কে কালার পেলাম। দেন তারপর হচ্ছে কি ল্যাব কালার। ল্যাব কালারটা হচ্ছে ল্যাবে বিভিন্ন প্রিন্টের জন্য আমরা হচ্ছে ল্যাব কালার মোডটা আমরা ব্যবহার করতে পারি। তো এখান থেকে নরমালি দুইটা কালার মোড খুব বেশি ইউজ হয়ে থাকে। একটা হচ্ছে আপনার আরজিবি কালার মোড এবং আরেকটা হচ্ছে সিএমওয়াই কে কালার মোড। ঠিক আছে, আরজিবি কালার মোড একটা, আরেকটা হচ্ছে সিএমওয়াই কে কালার মোড। তো এখন আমরা তাহলে কিছু কমন বিষয় পেলাম। দেখেন, আপনার হচ্ছে নরমালি আমরা প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা ইঞ্চি নিচ্ছি, আমরা রেজুলেশন নিচ্ছি 300, কালার মোড নিচ্ছি সিএমওয়াই কে। আবার আমরা যখন ওয়েব বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করছি, আমরা সাইজ নিচ্ছি পিক্সেলে, আমরা রেজুলেশন নিচ্ছি 72, আমরা কালার মোড নিব আরজিবি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এই দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আমরা ডিজাইন একই ভাবেই করব, বাট আপনার জাস্ট সেট আপটা হবে দুই রকম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা জাস্ট একটা সেট আপ নিয়ে, এখন ধরেন আমরা ডিফল্ট ভাবে প্র্যাকটিসের জন্য আমরা আজকে ধরুন আমরা 10 ইঞ্চি বাই 8 ইঞ্চি এরকম সাইজ নিয়ে আমরা ওপেন করতে পারি। ঠিক আছে, তা আমি 10 ইঞ্চি বাই 8 ইঞ্চি এবং রেজুলেশন 300, কালার মোড সিএমওয়াই কে বা কালার মোডটা আমি আরজিবি দিয়ে নিলাম, নিয়ে আমি ওকে করলাম। ঠিক আছে, আচ্ছা, ওকে করার পরে এখন দেখেন আমরা ফার্স্টে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে যে আমাদের স্ক্রিন মোডটা, ফটোশপের স্ক্রিন মোডটা মোট কয় প্রকার সে। ঠিক আছে, এই বিষয়টা আমরা ফার্স্টে জানবো। ঠিক আছে, ফটোশপের স্ক্রিন মোডটা কয় প্রকার এটা আমরা জানবো। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন যে রেজুলেশন কম থাকলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা ওয়েবের ক্ষেত্রে। না, থাকে না, বললাম তো যে 72 ইজ এনাফ। ঠিক আছে, সো আপনার ফেটে গেলে তো আর আমরা হচ্ছে 72 ইউজ করতে বলতাম না। ঠিক আছে, আর আপনাদের কোশ্চেন করার জন্য টাইম দেবো। আপনারা যেটা করবেন যে আপনাদের যে কোনো বিষয়ে কোশ্চেন থাকলে আপনারা নোট করে আপনারা হচ্ছে পয়েন্টগুলো লিখে রাখবেন। ঠিক আছে, কারণ হচ্ছে আপনাদের অনেক মানুষ তো, ধরেন প্রায় 100 জন মানুষ, আপনারা যদি একজন করে ধরেন একটা করে কোশ্চেন করেন, আমি যদি সেটার অ্যান্সার দিতে যাই, তাহলে দেখা যাবে যে আপনার 1 ঘন্টা শুধু কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে যাচ্ছে। ঠিক আছে, তো এই জন্যই আমি আসলে আপনাদের এক মানে কোশ্চেনের পারমিশনটা এত এলাও করে রাখছি না।
ঠিক আছে, আপনাদের আমি হচ্ছে নির্দিষ্ট একটা টাইম দিব, হয়তো ওই টাইমের মধ্যে আপনারা কোশ্চেন করবেন, তাছাড়া আসলে আপনার ক্লাস শেষ করা যাবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন আমরা আহ, যেটা দেখবো যে স্ক্রিন মোড। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে ফার্স্টে দেখবো ফটোশপের স্ক্রিন মোডটা কত রকম। ঠিক আছে, ফটোশপের স্ক্রিন মোডটা হচ্ছে নরমালি 3 প্রকার। ঠিক আছে, ফটোশপের স্ক্রিন মোডটা 3 প্রকার। তো কি কি স্ক্রিন মোড রয়েছে দেখেন, আমরা টুলবারের একদম সবার নিচে এখানে আমরা স্ক্রিন মোডের অপশনগুলো দেখতে পাচ্ছি। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড, উইথ মেনু বার এবং হচ্ছে ফুল স্ক্রিন মোড। অথবা আমরা ভিউ থেকে স্ক্রিন মোড, দেন এখান থেকে 3টা স্ক্রিন মোডের অপশন আমরা দেখতে পাচ্ছি। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এবং হচ্ছে ফুল স্ক্রিন মোড। ঠিক আছে, 3টা অপশন এখানে রয়েছে। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এবং ফুল স্ক্রিন মোড। এই 3টা স্ক্রিন মোডে আমরা আমাদের সফটওয়্যারটাকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখন যে মুডে রয়েছে এটা দেখেন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। তো আমরা যদি সেকেন্ড অপশনে যাই, সেকেন্ড স্ক্রিন মোডে যে অপশনটা রয়েছে যেমন ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, তো এটাতে আমরা ক্লিক করলে দেখেন স্ক্রিন মোডটা আগের চেয়ে একটু বড় হয়ে গেল, এবং সেই সাথে কি হচ্ছে যে আপনার টুল বার, মেনু বার সবকিছুই কিন্তু রয়েছে, জাস্ট স্ক্রিন মোডটা আগের থেকে একটু বড় হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা দেন তারপরে আহ আপনার হচ্ছে যে অপশনটা রয়েছে যে ফুল স্ক্রিন মোড। এখন ফুল স্ক্রিন মোডে যদি ক্লিক করি, এখন দেখেন এখানে একটা মেসেজ শো করছে, বলছে ইন ফুল স্ক্রিন মোড প্যানেলস আর হিডেন, দে ক্যান বি অ্যাক্সেসড অন দ্য সাইডস অফ দ্য স্ক্রিন অর রিভিলড বাই প্রেসিং ট্যাব, while in full screen mode you can return to standard screen mode by pressing F or escape বাটন। ঠিক আছে, অর্থাৎ বলছে যে আপনি যখন ফুল স্ক্রিন মোডের মধ্যে যাবেন তখন এই প্যানেলস, এই যে মেনু বার গুলো যা আছে সবকিছু হিডেন হয়ে যাবে। ঠিক আছে, স্ক্রিন মোডটা একদমই ফুল হয়ে যাবে, তখন আর আপনি এইসব কিছুই দেখতে পাবেন না। তো ওই অবস্থায় আপনি যদি আবার রিটার্ন করতে চান আপনার আগের স্ক্রিন মোডে, তো সেক্ষেত্রে আপনি আসলে কি করতে পারেন, এফ বাটন অথবা স্কেপ বাটনটা প্রেস করতে পারেন। তাহলে আপনি আবার আপনার আগের মুডে ব্যাক করতে পারবেন। অর্থাৎ আপনাকে প্রবলেমে পড়ার আগে কিন্তু সলিউশনটা দিয়ে রাখছে। ঠিক আছে, এই জন্য এই ধরনের মেসেজ গুলো কাজ করতে গিয়ে যখন আসবে তখন আপনারা পড়বেন, এটা পড়া উচিত। অনেকে কি করে, এগুলো পড়েই না। ঠিক আছে, অন্ধের মতো মানে কাজ করতে চায়। তো একটু চোখ কান খোলা রেখে আসলে কাজ করা উচিত, একটু টেকনিক্যাল ওয়েতে কাজ করা উচিত। ওকে, সো আমরা এখান থেকে চলে যাই ফুল স্ক্রিন মোডে। গেলাম ফুল স্ক্রিন মোডে। এখন দেখেন আর কিছু দেখা যাচ্ছে না, আমরা এখন মেনু বার দেখতে পাচ্ছি না, টুল বার দেখতে পাচ্ছি না, লেয়ার প্যানেল দেখতে পাচ্ছি, আমরা এখন কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এখন এই অবস্থায় দেখেন আপনি যদি ব্যাকে আসতে চান, দেখেন কোনো কিন্তু আপনি অপশনই পাচ্ছেন না। ঠিক আছে, বাট আমরা জেনে এসেছিলাম যে আমাদের এফ অথবা স্কেপ বাটন প্রেস করলে আমরা আবার আগের মুডে যেতে পারবো। তো আমরা যদি এফ অথবা স্কেপ বাটন প্রেস করে আগের মোডে চলে যেতে পারবো। এখন কথা হচ্ছে এই মুডটা আমাদের কি কাজে লাগবে, এখানে তো আমরা মেনু বার বা টুল বার কিছুই দেখতে পাচ্ছি না। কথা হচ্ছে এই মুডটা আমাদের কাজে লাগবে আমাদের, ধরুন কাজ শেষ, ডিজাইনটা করা শেষ, ফাইনাল প্রিভিউটা দেখার জন্য বা ফাইনাল প্রেজেন্টেশনটা দেখার জন্য যে তার ডিজাইনটা ধরেন কেমন হলো। ঠিক আছে, ফুল স্ক্রিনে ভিউটা আমরা দেখে নিলে সেটা ভালো হয়। তো এই জন্য এই মুডটা মূলত ইউজ করা হয়ে থাকে। যাই হোক, এখন আমরা ধরেন আমাদের আগের মোডে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে যাব, সেক্ষেত্রে আমি এফ বাটনটা প্রেস করলাম, দেখেন চলে আসছে, আবার আমাদের সবকিছু ফিরে আসছে। এখন দেখে একটু শান্তি লাগতেছে, তাই না, যে যাক আবার ফিরে আসছে। তো তাহলে আমরা স্ক্রিন মোড গুলো দেখলাম। এখন এই যে টুল বারের সবার নিচে এখানেও স্ক্রিন মোডের অপশন গুলো আছে, অথবা শর্টকাট প্রেস করার মাধ্যমে আমরা স্ক্রিন মোড গুলো চেঞ্জ করতে পারি। দেখেন আমি ফার্স্টে ক্লিক করে করে চেঞ্জ করব, তারপর শর্টকাট দিয়ে চেঞ্জ করব। ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এন্ড ফুল স্ক্রিন মোড। এবার দেখেন এফ প্রেস করে করেও আমরা হচ্ছে স্ক্রিন মোড গুলো চেঞ্জ করতে পারবো। যেমন একবার এফ প্রেস করলাম, একবার এফ বাটন প্রেস করলাম, সেকেন্ড অপশনে আসলাম, দেন আবার এফ বাটন প্রেস করলাম, দেন থার্ড অপশনে আসলাম, আবার এফ বাটন প্রেস করলাম, আবার ফার্স্ট অপশনে চলে আসলাম। তার মানে বোঝা গেল এফ বাটন প্রেস করে করেও আমরা স্ক্রিন মোড গুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখন
আমরা স্ক্রিন মোডে বিষয়টা ক্লিয়ার। এখন আমরা জুম ইন জুম আউটটা দেখবো যে কিভাবে আমরা ডকুমেন্ট জুম ইন এবং জুম আউট করতে পারি। আচ্ছা, এখন ধরুন আমি একটা ছবি ওপেন করব, যেটা নিয়ে আসলে আমি জুম ইন জুম আউটটা করে দেখাবো। ধরেন আমি এখানে একটা কার্টুনের ছবি ওপেন করছি। তো ছবিটা আমি কিভাবে ওপেন করলাম, ড্রাগ করে নিয়ে এসে সফটওয়্যারে ছেড়ে দিয়েছি, অথবা আপনি ফাইল থেকে ওপেনও করতে পারেন। ফাইল থেকে ওপেনের শর্টকাট কি, কন্ট্রোল ও। ঠিক আছে, ফাইল থেকে ওপেনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। তো আমরা ফাইল থেকে ওপেন এভাবে করতে পারি। ধরুন এই যে ফাইল থেকে ওপেন করলাম, ছবিটা ওপেন হয়ে গেল। তো এখানে এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে ছবিটাকে আমরা জুম করতে পারবো। এখন কিভাবে জুম করব, জুম করার জন্য কিবোর্ড থেকে আমরা জেড জেড বাটনটা প্রেস করব, তাহলে আমরা জুম টুল পেয়ে যাব। তো জুম টুলের সাহায্যে এখন যদি আপনি এখানে ক্লিক করতে থাকেন তাহলে দেখেন জুম হচ্ছে। এই যে আপনাদেরকে একটা কৌশল শিখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে তো অনেক টুল আছে। এখন এই টুলের আপনার শর্টকাট আপনারা মনে রাখবেন কিভাবে। শর্টকাট মনে রাখার জন্য একটা সুন্দর ওয়ে হচ্ছে টুলের যে নাম, যেমন জুম টুল, মুভ টুল, আপনার হচ্ছে লেসো টুল, তারপরে হ্যান্ড টুল, পেন টুল, যেই নামগুলো আছে ওই নামের ফার্স্ট যে অক্ষরটা আছে, ফার্স্ট যে ক্যারেক্টারটা, ওটাই 70% ক্ষেত্রে শর্টকাট হয়। যেমন জুম টুলের শর্টকাট জেড, আপনার হ্যান্ড টুলের শর্টকাট এইচ, পেন টুলের শর্টকাট পি, টাইপ টুলের শর্টকাট টি। ঠিক আছে, দেখেন ইরেজার টুলের শর্টকাট ই। আমি প্রেস করছি, অটোমেটিক কিন্তু ওইগুলোতে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আপনারা এভাবে আসলে খুব সহজে মনে রাখতে পারেন। আচ্ছা, দেন এখন আমরা এই জুম টুল নিয়ে যদি ডান দিকে ড্রাগ করি, দেখেন জুম হচ্ছে। আর এই যে আপনাদেরকে বলেছিলাম পিক্সেল দেখাবো, এই যে দেখেন এগুলো হচ্ছে পিক্সেল। আমরা যখন অনেক বেশি জুম করব তখন হচ্ছে এরকম রেক্টেঙ্গেল খোপ খোপ আমরা দেখতে পারবো। এইগুলোকে মূলত হচ্ছে পিক্সেল বলা হয়ে থাকে। ঠিক আছে, দেন বাম সাইডে যদি এভাবে আমি ড্রাগ করি তাহলে দেখেন জুম কমে যাচ্ছে, আর ডান সাইডে এভাবে ড্রাগ করলে জুম বাড়ছে। এই যে ডান দিকে এভাবে ড্রাগ করলে জুম বাড়ে, বামের দিকে এভাবে ড্রাগ করলে জুম কমে। অথবা ক্লিক করে করে এভাবে জুম আপনি বাড়াতে পারেন, বা এখান থেকে মাইনাসটা সিলেক্ট রেখেও আপনি বাড়ানো কমানো করতে পারেন। তার চেয়ে আসলে এভাবে রাইট সাইডে বা লেফট সাইডে এভাবে ড্রাগ করে জুম ইন জুম আউট করাটা আসলে অনেক ফাস্ট করা যায়। ঠিক আছে, দেন আপনার হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাসের সাহায্যে আমরা কিন্তু জুম ইন জুম আউট করতে পারি। এই বিষয়টা কম বেশি প্রায় সবাই আপনারা জানেন। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে পার্সেন্টেন্সের সাহায্যে এখানে আপনারা জুমের নির্দিষ্ট একটা পার্সেন্টেন্সের সাহায্যে আপনারা জুম ইন জুম আউট করতে পারেন। যেমন ধরুন আমি 100% জুমে আমি ডকুমেন্টটা দেখতে চাচ্ছি, তো এখানে 100 দিয়ে ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখেন এখন এটা 100%-এ আপনার হচ্ছে ডকুমেন্টটা দেখা যাচ্ছে 100% জুমে। এছাড়া আমরা আরেকভাবেও জুম করতে পারি, সেটা হচ্ছে মুভ টুল। এটাকে বলা হয়ে থাকে মুভ টুল। ঠিক আছে, মুভ টুলটা সিলেক্ট রেখে আমরা যদি অল্ট বাটনটা প্রেস করে রেখে মাউস পয়েন্টারটা উপরের দিকে ঘোরাই, তাহলে দেখেন আপনার হচ্ছে কি হচ্ছে, জুম বাড়ছে। আর নিচের দিকে যদি আমরা ঘোরাই তাহলে জুম কমছে। কিভাবে আবারও বলি, মুভ টুলটা নিয়ে অল্টার চেপে যদি আপনি মাউসের যে চাকাটা আছে এটা উপরের দিকে আপনি ঘোরান, তাহলে দেখেন জুম হচ্ছে, আর নিচের দিকে ঘোরালে জুম আউট হচ্ছে। ঠিক আছে, তো এভাবে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। তাহলে আমি টোটাল 4টা প্রসেস বললাম আপনাদেরকে। একটা হচ্ছে জুম টুলের সাহায্যে, ঠিক আছে, একটা হচ্ছে জুম টুলের সাহায্যে আমরা জুম ইন জুম আউট করতে পারি, আর একটা হচ্ছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাসের সাহায্যে, দেন আর একটা হচ্ছে আপনার পার্সেন্টেন্সের সাহায্যে, দেন লাস্ট হচ্ছে কি আপনার মুভ টুলটা সিলেক্ট রেখে অল বাটনটা প্রেস করে মাউস পয়েন্টারটা উপরের দিকে বা নিচ দিকে ঘোরানোর মাধ্যমে জুম ইন জুম আউট করতে পারি। ঠিক আছে, ওকে, এখন জুম ইন জুম আউটের বিষয়টা ক্লিয়ার। দেন এখন আমরা যে বিষয়টা করব, যখন আমরা অনেক বেশি জুম করব, ঠিক আছে, তখন আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে এই ছবিটাকে এদিক সেদিক ঘুরিয়ে আমাদের দেখার দরকার হবে।
ঠিক আছে, আমরা যখন বেশি জুম করব তখন এভাবে এদিক সেদিকে নিয়ে কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। কারণ আমাদের ফেসটা একটু আরো জুম করে নিয়ে ওইভাবে দেখতে হবে। Sorry। তো এখন এদিক সেদিকে নিয়ে দেখার জন্য আমরা এখান থেকে হ্যান্ড টুলটা ইউজ করব। হ্যান্ড টুলটা নিয়ে দেখেন, এই যে আমরা হাত দিয়ে ধরে এদিক সেদিকে আমরা হচ্ছে মুভ করাতে পারছি, ঠিক আছে। এটাকে ডকুমেন্ট প্যানও বলা হয়ে থাকে। তো যাই হোক, এভাবে আমরা এদিক সেদিকে মুভ করাতে পারবো ডকুমেন্ট প্যানের সাহায্যে, ঠিক আছে। তো তাহলে আমরা স্ক্রিন মোড দেখলাম, তারপরে হচ্ছে কিভাবে জুম ইন জুম আউট করতে হয় এটা দেখলাম, এবং ডকুমেন্ট প্যানের কাজও দেখলাম। এখন এই যে অনেকগুলো টুল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে যে অনেকগুলো টুল আপনারা দেখতে পাচ্ছেন, এখন আপনার এই টুল সম্পর্কে এখন আমরা একটু জানবো, ঠিক আছে। এখানে দেখেন আপনার যে টুলগুলো রয়েছে, এখানে এক একটা টুলের ভেতরে আরো টুল আছে। এগুলো কিভাবে আমরা দেখছি, ক্লিক করে হালকা চাপ দিয়ে ধরে রাখতে হয়, অথবা আপনার হচ্ছে রাইট বাটনে ক্লিক করতে হয়। আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে আমরা সাব ভেতরে যে টুলগুলো আছে এগুলো আমরা দেখতে পাবো। এখন কোন টুলগুলোর ভিতরে সাব টুল আছে এটাই বা বুঝবো কিভাবে, দেখেন এটা বুঝার ওয়ে হচ্ছে ছোট্ট একটু অ্যারো মতো চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটু আইকন মতো দেখতে পাচ্ছেন এখানে। তো আপনি যদি রাইট বাটনে ক্লিক করেন তাহলে দেখেন এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন অপশনগুলো, ঠিক আছে, ভেতরের অপশনগুলো। আর এটার মধ্যে দেখেন কিছু নাই, কারণ এটার সাথে এরকম কোনো আইকন ছিল না। তো তাহলে আমরা যেটার সাথে এরকম ছোট আইকন আছে ওইটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটার ভিতরে টুল আরো আছে আর কোনটার ভিতরে নাই। ওকে, এখন আমরা এভাবে দেখেন এক একটা টুলের ভেতরে তাহলে আপনার আরো অনেকগুলো করে টুল রয়েছে। এখন এই যে এতগুলো করে টুল রয়েছে, এখন আপনার এভাবে যদি আপনি হিসাব করতে চান 1 2 3 4, দেন এখানে 5 6 7 8, এভাবে যদি আপনি হিসাব করতে যান দেখা যাবে যে কম বেশি প্রায় 66টার মতো টুল আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। কম বেশি প্রায় 66টার মতো টুল আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখন আপনাদেরকে যদি বলা হয় যে আগামী ক্লাসে আপনারা 66টা টুলের নাম সবাই মুখস্থ করে আসবেন, ঠিক আছে, আগামী ক্লাসে আমি ধরবো। তো এটা কিন্তু আপনাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? হয়তোবা কাজ করতে করতে টুলগুলো আমাদের মাথায় চলে আসবে, কিন্তু এখনই যদি বলি হঠাৎ করে যে আপনাদের সবগুলো টুলের নাম মুখস্থ করতে হবে, সো এটা আপনাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায় কিন্তু। তো আমি একটা খুব সুন্দর একটা টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা মনে রাখলে আপনাদের টুলগুলো মাথায় থাকবে। কিভাবে দেখেন, এখানে দেখেন নরমালি হচ্ছে এই কয়টা টুল, এর নিচে একটা দাগ আছে, দেন তারপরে এখানে আবার কিছু টুল, দেন তার নিচে দাগ রয়েছে, দেন এখানে আবার কিছু টুল, তার নিচে দাগ রয়েছে, ঠিক আছে। তো এভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ধরুন যে এখানে আপনার কিছু টুল, ঠিক আছে, ধরেন এখানে 6টা টুল, তারপরে এখানে হচ্ছে 8টা টুল, এখানে হচ্ছে 4টা টুল। এগুলো দেখেন গ্রুপ গ্রুপ, তাই না? এগুলো দেখেন দেখে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে এক একটা গ্রুপ গ্রুপ ওয়াইজ ভাগ করা রয়েছে। এক্স্যাক্টলি তাই। প্রথম যে গ্রুপটা, এই গ্রুপটার নাম হচ্ছে সিলেকশন গ্রুপ। এটাকে আমরা সিলেকশন গ্রুপ বলতে পারি, ঠিক আছে। প্রথম যে গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা সিলেকশন গ্রুপ বলতে পারি, অর্থাৎ এই গ্রুপের টুলগুলো আমাদের সিলেকশনের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এই গ্রুপের টুলগুলো আমাদের সিলেকশনের ক্ষেত্রে কাজে লাগবে। তারপরে এখানে যে টুলগুলো দেখতে পাচ্ছি আমরা, এই টুলগুলো আমার ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রুপ হিসাবে আমি লিখে রাখতে পারি বা মনে রাখতে পারি, ঠিক আছে। এই গ্রুপটাকে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রুপ হিসাবে আমরা হচ্ছে মনে রাখতে পারি। দেন তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অর্থাৎ আপনার হচ্ছে অবজেক্ট অর শেপ ক্রিয়েশন গ্রুপ। অবজেক্ট অর শেপ ক্রিয়েশন গ্রুপ, অর্থাৎ এই গ্রুপের টুলগুলো আমাদের বিভিন্ন অবজেক্ট বা শেপ তৈরি করতে সহায়তা করে, ঠিক আছে।
অ্যান্ড দেন লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে আদার্স গ্রুপ। ঠিক আছে, এই গ্রুপের টুলগুলো আরো অন্যান্য কাজ করে, যেমন কালার অ্যাপ্লাই করা বা আরো বিভিন্ন ধরনের কাজে সহায়তা করে। তো তাহলে আমরা গ্রুপগুলো যদি আবারও একটু বলি, সিলেকশন গ্রুপ নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রুপ, নাম্বার 3 হচ্ছে অবজেক্ট অর শেপ ক্রিয়েশন গ্রুপ, এন্ড নাম্বার 4 হচ্ছে আদার্স গ্রুপ। ঠিক আছে, সিলেকশন গ্রুপ কাজ করবে সিলেকশনের জন্য, ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রুপের টুলগুলো কাজ করবে ইমেজ অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, দেন অবজেক্ট আর শেপ ক্রিয়েশন গ্রুপ কাজ করবে বিভিন্ন অবজেক্ট বা শেপ তৈরি করার ক্ষেত্রে, আর আদার্স গ্রুপটা কাজ করবে কি কালার অ্যাপ্লাই থেকে শুরু করে বাকি অন্যান্য কাজের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দেখেন এই চারটা গ্রুপের নাম আমরা মনে রাখবো, তাহলে আমাদের মাথায় কিন্তু টোটাল এই 66টা টুল থেকে যাবে। ঠিক আছে, তো প্রথম অবস্থায় এরকম আইডিয়া থাকলে আমাদের জন্য কিন্তু এনাফ। ওকে, এখন আমরা ডকুমেন্টের মধ্যে কিভাবে কালার অ্যাপ্লাই করতে পারি সে বিষয়টা দেখব। এখানে কালার অ্যাপ্লাইয়ের জন্য দুইটা প্যালেট রয়েছে, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার প্যালেট আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট। তো ফোরগ্রাউন্ডে আমি এখান থেকে ক্লিক করে ধরুন আমি রেড কালারটা ওকে করলাম, তাহলে এখানে রেড কালার চলে আসলো। এবং ব্যাকগ্রাউন্ডে আমি এখানে ধরুন হচ্ছে সবুজ কালার আমি সিলেক্ট করে ওকে করলাম, সবুজ কালার চলে আসলো। ঠিক আছে, তাহলে ফোরগ্রাউন্ডে দিলাম লাল কালার, ব্যাকগ্রাউন্ডে দিলাম সবুজ কালার। আবার দেখেন আমি যদি এখানে চাই যে নীল কালার দিব সেটাও দেওয়া যাবে, দিয়ে জাস্ট ওকে করলে এই যে চলে আসছে। বা এখানে ধরেন আমি লাল কালার দিব, ওকে করলাম, এই যে লাল কালার চলে আসলো। ঠিক আছে, এখন ধরেন আমি এই ফোরগ্রাউন্ড কালারটা আমি চাচ্ছি এই ডকুমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে, তাহলে কিভাবে অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই করার জন্য আমরা যেটা করব, অল্টার ব্যাকস্পেস বা অল্টার ডিলেট। ঠিক আছে, অল্টার ব্যাকস্পেস বা অল্টার ডিলেট। আমি আবারও বলছি, ফোরগ্রাউন্ড কালারটা বা ফোরগ্রাউন্ড থেকে কোনো কালার যদি আমরা ডকুমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাদের অল্টার ব্যাকস্পেস বা অল্টার ডিলেট বাটনটা প্রেস করতে হবে। ঠিক আছে, আবার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি ডকুমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে কন্ট্রোল ডিলেট বা কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা ডকুমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে এই দুইটা মাধ্যম থেকে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি, একটা হচ্ছে অল্টার ব্যাকস্পেস বা অল্টার ডিলেট, একটা হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস বা কন্ট্রোল ডিলেট দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে আমি যদি ব্যাকে যেতে চাই, ঠিক আছে, আনডু করতে চাই, তাহলে আমি কি করব? সাপোজ আমি আমার ওই ফ্রেশ যে হোয়াইট ডকুমেন্টটা ছিল আমি ওইটাতে ফেরত যেতে চাচ্ছি, তাহলে আমাকে ব্যাকে যেতে হবে। দেখেন আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি, আমি এক স্টেপ ব্যাকে যেতে পারবো, এর বেশি আর কিন্তু ব্যাকে যেতে পারবো না। কন্ট্রোল জেড প্রেস করলে এক স্টেপ ব্যাকে যাওয়া যাচ্ছে, এর বেশি ব্যাকে যাওয়া যাচ্ছে না। তো আমি যদি বারবার ব্যাকে যেতে চাই, তাহলে আমাকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হবে। ঠিক আছে, তাহলে আমি দেখেন বেশি স্টেপ ব্যাকে আসতে পারবো, ডিফল্ট ভাবে প্রায় 20 স্টেপ এভাবে ব্যাকে আসা যায়, ব্যাকে আসার সুযোগ রয়েছে। ঠিক আছে, এর বেশি কিন্তু নর্মালি হচ্ছে ব্যাকে আসা যায় না। ঠিক আছে, তো এখন নর্মালি হচ্ছে এর বেশি ব্যাকে ব্যাকে আসা যায় না। তবে আপনি যদি আরো বেশি ব্যাকে আসতে চান বা ধরেন আপনি এই অ্যামাউন্ট আরো বাড়াতে চান, তাহলে আপনি বাড়াতে পারবেন। তবে বিষয় হচ্ছে যে আপনার 20 স্টেপটা একটা স্ট্যান্ডার্ড। আপনি যদি চান আপনি 50 স্টেপও আপনি রেখে দিতে পারেন, কিন্তু আসলে এটাও মাথায় রাখতে হবে যে আপনি যত স্টেপ বাড়িয়ে রাখবেন আপনার সফটওয়্যারটা কিন্তু তত ধারণ ক্ষমতা, মানে তার প্রয়োজন হবে, তত কিছু কিন্তু মেমোরিতে সে রাখবে। এতে করে যেটা হয় যে সফটওয়্যারটা আসলে অল্প দিনে ভারী হয়ে যায়। ঠিক আছে, তো তখন কাজ করতে গেলে অনেক লোডিং হয়। ঠিক আছে, অনেক ঝামেলা করে। তো এই জন্য আপনার হচ্ছে যেটা করা উচিত যে 20 স্টেপই রাখা উচিত। ঠিক আছে, আবার আপনি সামনে যাওয়ার ক্ষেত্রে কি করতে পারেন, আপনি হচ্ছে কন্ট্রোল শিফট জেড প্রেস করতে পারেন। ঠিক আছে, আমি যেমন ব্যাকে আসলাম, এখন যদি আমি সামনে যেতে চাই তাহলে কন্ট্রোল শিফট জেড প্রেস করব। ঠিক আছে, কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে ব্যাকে আসতে পারবো বারবার। ঠিক আছে, এবং কন্ট্রোল শিফট জেড প্রেস করলে আমি সামনে যেতে পারবো। এই যে প্রসেসটা এটাকে আনডো এবং রিডো বলা হয়ে থাকে। ঠিক আছে, অপশন বারেও এখানে আছে, মেনু বার থেকেও স্টেপ ফরওয়ার্ড এবং স্টেপ ব্যাকওয়ার্ড, দেখেন শর্টকাট গুলো এখানেও দেওয়া আছে। ঠিক আছে,
আচ্ছা, এখন আমরা সিলেকশন টুলের কাজ দেখি। দেখেন, এখন আপনি যদি চার কোণাচে কোনো একটা অবজেক্ট তৈরি করতে চান বা একটা সিলেকশন করতে চান, তাহলে এক্ষেত্রে আপনার রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা আপনাকে হেল্প করবে। ঠিক আছে, ধরেন আপনি এর মধ্যে চাইলে কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, তারপর এখন এই যে এটা দিয়েই আপনি যদি এভাবে সিলেকশনটা নেন, আপনি কিন্তু রেক্টেঙ্গেলও নিতে পারেন, আবার এরকম লম্বা ভাবেও নিতে পারেন। আবার আপনার যদি প্রয়োজন হয়, ধরেন যে একদম হোয়াইট হাইট একদম সমান রেশিও অনুসারে আমাকে নিতে হবে, সেই ক্ষেত্রে এখন আপনি কিভাবে নিবেন? সেক্ষেত্রে আপনি যেভাবে নিবেন সেটা হচ্ছে শিফট চেপে। আপনি হচ্ছে শিফট চেপে এভাবে নিবেন, তাহলে পরে আপনার কি হবে দেখেন, একদম আমরা সমানভাবে কিন্তু আমরা এভাবে নিতে পারছি। ঠিক আছে, দেখেন, শিফট চেপে যদি আপনারা এভাবে নেন, তাহলে একদম সমান রেশিও অনুসারে সমান ওয়াইড হাইট অনুসারে আমি কিন্তু সিলেকশনটা তৈরি করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তারপর ইলিপ্টিক্যাল মার্কিং টুল। এখন ধরুন আপনার বৃত্ত তৈরি করার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এরকম বৃত্ত তৈরি করার প্রয়োজন, তো তাহলে আমরা এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিং টুলটা ইউজ করব। এখন কথা হচ্ছে যে আপনি যদি বৃত্ত নিতে যান, এরকম ধরেন ডিমের মতো চ্যাপ্টা হওয়ারও কিন্তু একটা সুযোগ আছে। ঠিক আছে, এখন তাহলে আমরা কিভাবে নিব? যদি আমরা একদম চমৎকার একটা আমরা বৃত্ত নিতে চাই যে চারপাশে একদম সমান হবে, রেশিও অনুসারে হবে, সেক্ষেত্রে যেটা করতে হবে আমাকে, ওই যে শিফট শিফট বাটনটা চেপে ধরে নিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন যে সিলেকশনে থাকা অবস্থা আমি যদি সিলেকশনটাকে এদিক ওদিকে মুভ করাতে চাই, তাহলে আপনার হচ্ছে স্পেস বারটা চেপে ধরে এদিক সেদিকে মুভ করাতে পারি, অথবা স্পেস বার ছেড়ে দেন, সমস্যা না, আপনি মাউসটা জাস্ট সিলেকশনের ভিতরে নিয়ে এসে এদিক সেদিকে আপনি মুভ করাতে পারবেন। ঠিক আছে, দেন আমি কিন্তু এখান থেকে এই যে কালার অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, দেন তারপর এখানে আর দুইটা টুল আছে, সিঙ্গেল রো একটা, আর একটা হচ্ছে সিঙ্গেল কলাম। এগুলো আপাতত আমাদের প্রয়োজন হবে না, আমাদের কাজে লাগবে না, এটা জাস্ট এক পিক্সেল নিয়ে আপনার একটা রো কলাম তৈরি করে। এগুলো ধরেন গাইড বা এগুলো তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে। তো যাই হোক, এগুলো এখন আপাতত আমাদের লাগবে না। দেন আপনার রয়েছে কি মুভ টুল। ঠিক আছে, মুভ টুলটা কি কাজ করে? ধরুন আমরা এখান থেকে একটা লেয়ার নিব। ঠিক আছে, এটা হচ্ছে লেয়ার প্যালেট, আর এখান থেকে এই যে এখানে ক্লিক করলে একটা নতুন লেয়ার হবে। এখন আমরা ধরুন এখানে একটা কালার অ্যাপ্লাই করেছি, এখন এই অবজেক্টটাকে আমি মুভ করাতে যাচ্ছি, তাহলে মুভ টুল নিয়ে এই যে এদিক সেদিকে আপনি কিন্তু মুভ করাতে পারছেন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমি যদি লেয়ার না নিয়ে কালারটা অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো? দেখেন, আমি তো এমনিতেও অ্যাপ্লাই করতে পারছিলাম, তাই না? এখন দেখেন তো মুভ করাতে গেলে মুভ হয় কিনা। কি বলছে, কুড নট ইউজ দা মুভ টুল বিকজ দা লেয়ার ইজ লকড। ওকে, আমি আনলক করে নিচ্ছি। লেয়ারে ডাবল ক্লিক করে ওকে করলে আনলক হয়ে যায়, কিন্তু এখন যদি আমি মুভ করাই কি হচ্ছে, পুরো ডকুমেন্টটা জুড়েই মুভ হচ্ছে। ঠিক আছে, পুরো ডকুমেন্টটা জুড়েই মুভ হচ্ছে। তো তাহলে আমি যদি আলাদাভাবে এখন আমার ওই যে মুভ করানোর প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমাকে ওই অবশ্যই লেয়ার নিয়ে নিয়েই কাজ করতে হবে। ঠিক আছে, তো তাহলে আমি কি করবো, এখান থেকে এই যে নতুন একটা লেয়ার নিব, অথবা কন্ট্রোল শিফট এন প্রেস করলেও আমরা হচ্ছে নতুন লেয়ার নিতে পারি। ঠিক আছে, কন্ট্রোল শিফট এন প্রেস করলেও আমরা নতুন লেয়ার নিতে পারবো। ঠিক আছে, অথবা কন্ট্রোল শিফট অল্টার এন দিলেও নতুন লেয়ার হবে। এই যে কন্ট্রোল শিফট অল্টার প্রেস করে যদি এন প্রেস করেন, তাও আপনার হচ্ছে নতুন লেয়ার হয়ে যাবে। কন্ট্রোল শিফট অল্টার চেপে এন প্রেস করে করেও নতুন লেয়ার নিতে পারেন, অথবা জাস্ট এখান থেকে এটা ক্লিক করলে হবে, এটাও দ্রুত হবে এখান থেকে যদি একটা করে ক্লিক করে নেন। ঠিক আছে, তবে লেয়ার নিয়ে নিয়ে অবশ্যই কাজ করতে হবে, লেয়ার নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা মুভ টুলের কাজটা বুঝলাম। আর যখন কোনো দেখেন আমরা কালার অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে সরি, কখন যখন কোনো আমরা একটা সিলেকশন নিচ্ছি, সিলেকশন নেওয়ার পরে দেখেন আপনার কি হচ্ছে, যে সিলেকশন নেওয়ার পরে কিন্তু আপনার হচ্ছে দেখেন এখন এটা সিলেকশন অবস্থায় আছে, ঝিরঝির করছে। ঠিক আছে, তো এটাকে দূর করার জন্য এখন কি করব, আমরা সাইডে একটা ক্লিক করতে পারি নর্মালি এভাবে, অথবা আমরা হচ্ছে কন্ট্রোল ডিইউ প্রেস করতে পারি। বুঝতে পেরেছেন? আমরা কি করতে পারি, আমরা হচ্ছে
কন্ট্রোল ডিও প্রেস করতে পারি অথবা সাইডে একটা ক্লিকও করতে পারি। বুঝা গেছে? তো এইভাবে আমরা হচ্ছে সিলেকশনটাকে ডি সিলেকশন করতে পারি। আচ্ছা, তারপর এখানে নিচে আরো কিছু টুল রয়েছে, এটা নাম হচ্ছে লেসো টুল। তো লেসো টুলটা ইউজ করে আমরা এরকম ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারি। দেন এখানে আমরা কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারবো। ধরুন অল্টার ব্যাকস্পেস বা অল্টার ডিলিট দিলাম, এই যে দেখেন কালার অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, তো এই লেসো টুল দিয়ে আমরা কিন্তু এভাবে ফ্রি হ্যান্ড আমরা চাইলে ড্রয়িং করতে পারি। বুঝা গেছে? আর একটা লেসো টুলের বিষয় হচ্ছে দেখেন, আপনি এখান থেকেও যদি সিলেকশন করে আপনি ছেড়ে দেন, তাও দেখেন সিলেকশনটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা যদি এখান থেকেও সিলেকশন নিয়ে ছেড়ে দেন, তাহলে আপনারা দেখেন সিলেকশনটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে লেসো টুলের একটা বৈশিষ্ট্য। আর পলিগন লেসো টুল যেটা, এটা কিভাবে কাজ করে দেখেন, এই যে এটা এরকম কর্নার ক্রিয়েট করে করে কাজ করে। এটা কিন্তু ওই স্মুথলি আপনি রাউন্ডেড বা ওই ধরনের কিছু করতে পারে না, এটা এরকম কর্নার ক্রিয়েট করে করে এই ধরনের কাজ করে। ঠিক আছে, এরকম পলিগন শেপ তৈরি করে। এই যে এরকম টাইপের বিষয় কিন্তু আমাদের প্রয়োজন হয় ডিজাইনে, রাইট? সো এক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে পলিগন শেপটা ইউজ করতে পারি। পলিগন শেপের একটা ঝামেলা আছে, সেটা কি দেখেন, পলিগন টুলটা নিয়ে আপনি এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, এখন আপনি ফার্স্ট ক্লিকটা যেখানে করেছিলেন ওই বিন্দুতে ক্লিক করার আগ পর্যন্ত আপনার কিন্তু সিলেকশনটা দেখেন কমপ্লিট হচ্ছে না। দেখেন এটা ছাড়তেছেন, আপনি যেদিকেই যান না কেন এখনো দেখেন আপনার সাথে এটা লেগেই থাকবে। ঠিক আছে, এবং এটা কন্ট্রোল অল্টার জেড দিলেও কিন্তু ব্যাকে যাবে না। তো তাহলে এই ঝামেলাটা দূর করবেন কিভাবে? দুইটা প্রসেস আছে। এক হচ্ছে আপনি ইনস্ট্যান্ট ডাবল ক্লিক করতে পারেন। এখন বিষয় হচ্ছে ডাবল ক্লিক বলতে এখন আপনি একটা ক্লিক করলেন 1 সেকেন্ড পর আর একটা ক্লিক, ওরকম না, ইনস্ট্যান্ট খুবই দ্রুত দুইটা ক্লিক করতে হবে। ঠিক আছে, ধরেন হচ্ছে এই ইনস্ট্যান্ট দুইটা ক্লিক। ঠিক আছে, আর আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল ইন্টার ইউজ করতে পারেন। ধরেন এরকম হয়েছে, তো এখন কি করবেন, কন্ট্রোল ইন্টার প্রেস করেন, তাহলে দেখেন সিলেকশন হয়ে গেছে। আর সিলেকশনকে দূর করার জন্য কি করতে হয় আমরা জানি, কন্ট্রোল ডি প্রেস করতে হয়, ডি বাটনটা। তাহলে কন্ট্রোল ডি দিলেই দেখেন সিলেকশনটা চলে গেল। ওকে, সো এই হচ্ছে বিষয়। তা এখন আমরা যে কয়টা টুলের ব্যবহার শিখলাম, এখন এই কয়টা টুল দিয়ে আমরা যদি কাজ করতে চাই, হুম, এখন যদি আমরা হচ্ছে এই কয়টা টুল দিয়ে কাজ করতে চাই, তাহলে দেখেন কিভাবে করব। এখানে আমরা হচ্ছে দেখেন আচ্ছা, ধরুন আমি এরকম একটা সিলেকশন নিলাম, দেন কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন। এবার কি করব আমরা, নতুন আরেকটা লেয়ার নিচ্ছি। ওকে, দেন এখন এটাতে আমি আর একটু ডিফারেন্ট একটা কালার দিব। ওকে, ঠিক আছে, আমি কুড়েঘর টাইপের কিছু একটা করছি। Then এখন ধরেন এখানে আমি কি করব, ধরুন এটা হচ্ছে জানালা হবে, ডিলেট প্রেস করলাম। ঠিক আছে, তাহলে দেখেন কেটে গেল। আবার এখানে আমরা আবার কি করব, এখানে আবার ধরুন আমরা সিলেকশন নিব, নিয়ে আমরা ডিলেট প্রেস করব।
ধরেন একটা দরজা, এই যে খুব সিম্পলি দেখেন আমার একটা কুঁড়ে ঘর কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো এরকম ভাবে ইউজ করে কাজ করতে পারেন। দেন এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে ধরেন আমরা এখন কার্টুন ডিজাইন করব সাপোজ। আচ্ছা একটু ওয়েট, আমি হচ্ছে একটু ব্যাটারির সাথে প্লাগ ইন করে নেই। আচ্ছা, যেখানে ছিলাম যে আমরা হচ্ছে দেখছিলাম যে কিভাবে পলিগন টুল ইউজ করে কাজ করা যায়। এখন দেখেন আমরা এটা ইউজ করে আমরা শোক দিবসের একটা লোগোর মতো আমরা করতে পারি। শোক দিবসের একটা এই যে কালো ব্যাজ থাকে না, ওইরকম টাইপের। কিভাবে দেখেন, ধরেন এখানে আমি হচ্ছে আগে এরকম কালার অ্যাপ্লাই করলাম, এবার পলিগন টুল নিয়ে এভাবে সিলেকশন করে এই যে ধরেন এইভাবে আমি সিলেকশন করলাম, এখন হচ্ছে জাস্ট কেটে দিলাম। এই যে দেখেন আপনার শোক দিবসের একটা ব্যাচ হয়ে গেল। ঠিক আছে, খুবই সিম্পল। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখবো যে কিভাবে এগুলো ইউজ করে, এই টুলগুলো ইউজ করে আজকের আমাদের যে অ্যাসাইনমেন্ট রয়েছে কার্টুন ডিজাইন বা ক্যারেক্টার ডিজাইন সেটা করা যায়। ওকে, আমি ফার্স্টে নতুন একটা লেয়ার নিচ্ছি, দেন তারপরে এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার টুলটা নিচ্ছি। এখন দেখেন কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম। এখন ধরেন এখানে আমি চোখ তৈরি করব, শিফট চেপে আমি বৃত্ত নিচ্ছি, তাহলে পরে কিন্তু একদম সমান হচ্ছে। কার্টুনের ক্ষেত্রে আপনারা আসলে একটু মানে এদিক সেদিকও হতে পারে, চ্যাপটা হলেও সমস্যা নাই। এখানে ধরেন দিব কি ব্ল্যাক কালার। ওকে, এবার এই চোখটাকে আমি কপি করে ডান সাইডে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে অল্টা চেপে ধরে এই যে অল্টা শিফট চেপে ডান দিকে ড্র্যাগ করলাম, তাহলে দেখেন কপি হয়ে ডানে গেল। অথবা আমরা যদি কন্ট্রোল জে বাটনটা প্রেস করতাম তাহলে দেখেন এই যে কপি হয়ে গেছে। এখন আপনি মুভ টুল দিয়ে নর্মালি টান দিলে মুভ হয়ে যাচ্ছে। এটাকে যদি আপনি ঘোরাতে চান কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে দেখেন এই যে এভাবে আপনি ঘোরাতে পারছেন। ঠিক আছে, কন্ট্রোল টি দিলে কি হয়, ট্রান্সফর্ম অপশন আছে, এটাকে এডিট থেকে এই যে ফ্রি ট্রান্সফর্ম যেটা, বা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। তো কন্ট্রোল টি প্রেস করলে আপনার এরকম একটা বক্স আসবে, দেন আপনি এভাবে ধরে আপনি ঘুরিয়ে ফেলতে পারবেন। আবার এই অবস্থা আপনি চাইলে কিন্তু বড় ছোটও করতে পারেন। এই যে আপনি যাচ্ছেন এবার বড় ছোট করবেন, বড় ছোট করার ক্ষেত্রে একটা বিষয় রয়েছে যে আপনি এরকম চ্যাপটাও করতে পারেন, এরকমও করতে পারেন। আর যখন আপনি চাইবেন যে না আমি শিফট চেপে যাচ্ছি বড় ছোট হোক, সেক্ষেত্রে সরি মানে রেশিও অনুসারে বড় ছোট হোক, চ্যাপটা না হয়ে যাক, সেক্ষেত্রে আপনি শিফট চেপে এভাবে আপনি বড় ছোট করবেন। ঠিক আছে, আচ্ছা। দেন নিচে এখন আমি কি করবো, ধরেন একটা মুখ দিব। আর একটা বিষয় মাথায় রাখবেন যে যে টুলগুলো আজকে আপনাদেরকে দেখালাম এই টুলগুলোর মধ্যেই আপনাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, এর বাইরে যদি কেউ অন্য কোনো টুলস এর ব্যবহার জেনে থাকেনও সেটার ব্যবহার দেখানো যাবে না। সাপোজ আপনি পেন টুলের ইউজ পারেন, সাপোজ আপনি গ্রেডিয়েন্টের ইউজ পারেন, ঠিক আছে, তো আপনি পারলেন সেই বিষয়গুলো আপনার দিয়ে কাজ করা যাবে না। ঠিক আছে, আপনি পারেন ভালো কথা, কিন্তু ওইগুলো নিয়ে আগে ওই অ্যাডভান্স যেগুলো রয়েছে ওইগুলো নিয়ে আগেই কাজ করা যাবে না। ক্লাসে যে টুলগুলো দেখানো হচ্ছে এর মধ্যে অ্যাসাইনমেন্টটা আপনাকে ডান করতে হবে। এই টুলগুলো দিয়ে আপনি কত রকমের আপনি অ্যাসাইনমেন্ট করতে পারেন, কত রকমের আপনি কার্টুন ডিজাইন করতে পারেন সেটা করে আপনি গ্রুপে আপলোড করবেন। ঠিক আছে,
এবং কোন ফরম্যাটে আপলোড করবেন সেটাও আমি বলে দিব অবশ্যই। তবে এই বিষয়টা যেন মাথায় থাকে, ঠিক আছে? চাইলে তো আমি গ্রেডিয়েন্ট ইউজ আজকেই করতে পারতাম, কেন করতেছি না? কারণ একদিনেই তো সব শেখা যাবে না, ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আর যদি আপনারা কেউ আগে অ্যাডভান্স কাজ করা শুরু করে দেন, তাহলে বাকিরা ডিমোটিভেট হবে, তারা ভাববে যে আরে এরা এত সুন্দর কাজ করছে, আমরা করতেই পারছি না, বা ওরা কিভাবে করতেছে এটা, ঠিক আছে? তো এই জন্য সবাইকে একসাথে আগাতে হবে। ওকে, এখন দেখেন কার্টুনটা হয়ে গেল। এখন এটাকে যদি আপনি সেভ করেন, ফাইল থেকে সেভ অ্যাজ ডেস্কটপ, এখানে হচ্ছে কি কার্টুন, এই যে কার্টুন সেভ। এখন এটা সেভ হলো কি, এই যে পিএইচডি ফরম্যাটে, ঠিক আছে? কার্টুনটা পিএইচডি ফরম্যাটে সেভ হয়েছে। এখন এইটা ওপেন করতে হলে আপনার কিন্তু ওই পিসিতে ফটোশপ সফটওয়্যারটা লাগবে। এখন কথা হচ্ছে, আপনি যদি এখন এটা ফেসবুকে বা গ্রুপে পোস্ট করতে চান বা নর্মাল ভিউ দেখতে চান, এখন কিভাবে দেখবেন? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জেপিজি তে সেভ করতে হবে। জেপিজি তে কি হবে, ফাইল থেকে সেভ অ্যাজ, দেন এই যে জেপিজি, এই ফরম্যাটে যদি আপনি সেভ করেন, দেন তাহলে দেখেন, এই যে তাহলে আপনি এখন এই যে আপনার ডিজাইনটা আপনি জেপিজি ভিউ দেখতে পাচ্ছেন। এইটা আপনি কি করবেন, গ্রুপে পোস্ট করবেন, আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, লিখবেন কি ক্লাস 1 অ্যাসাইনমেন্ট ক্যারেক্টার ডিজাইন, এভাবে। আচ্ছা, এখন জেপিইজি আর পিএইচডির মধ্যে পার্থক্য একটা হচ্ছে ভিউ এর দিক থেকে আমরা তো বুঝলাম, আর একটা পার্থক্য রয়েছে দেখেন। আমি ফাইল থেকে ওপেন করি, ধরুন আমি ফার্স্টে ওপেন করছি এখান থেকে জেপিইজিটা, এটাতে দেখেন কোনো লেয়ার আছে? কোনো লেয়ার নেই, এটা কিন্তু একটা ইমেজ আকারে ওপেন হলো। আর আমি যদি পিএইচডি যে ফরম্যাটটা, এটা যদি ওপেন করি, তাহলে দেখেন কি হচ্ছে, পিএইচডিটা ওপেন করলে দেখেন এখানে লেয়ার ওয়াইজ আসতেছে সবগুলো। এখন আমি চাইলে এই সবগুলো সিলেক্ট করে আমি কিন্তু আবার কপি করতে পারি। সিলেক্ট করছি কিভাবে দেখেন, কন্ট্রোল চেপে চেপে এভাবে কিন্তু সিলেক্ট করতে পারি, দেন অল্টার চেপে এই যে আমি কিন্তু দেখেন আর একটা কপি করলাম, আবার ধরেন এটা কপি করে এই সাইডে আর একটা নিলাম, কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার চেপে আমি চাইলে এভাবে একটু ছোট করে রাখতে পারি, কন্ট্রোল টি দিয়ে এভাবে, ঠিক আছে? এভাবে কিন্তু ছোট করে ফেলতে পারি। দেখেন এইভাবে আমি আরেকটা সেভ করে ফেলতে পারি। এখন এটা হচ্ছে আমার সোর্স ফাইল, সো এটা যদি আমার হাতে থাকে, তাহলে এইটা থেকে আপনি কিন্তু আরো অনেক কিছু তৈরি করতে পারতেছেন, ঠিক আছে? আপনি আজ থেকে 7 দিন পরেও যদি ওপেন করেন, তারপরে আপনার এই ফাইলগুলো আপনার কিন্তু কাছে থাকবে, ঠিক আছে? মানে আপনি আবারও এটা মডিফাই করার সুযোগ পাবেন, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? দেখেন, এই জন্য আমাদেরকে আগে অবশ্যই পিএইচডি তে সেভ করতে হবে। জেপিজি যদি ডিলিট হয়ে যায় সমস্যা নেই, পিএইচডি থাকলে আপনি পুনরায় আবারও কিন্তু সেভ করার সুযোগ পাবেন। বাট যদি পিএইচডি টা ডিলিট হয়ে যায়, আপনি কিন্তু আর মডিফাই করার সুযোগ নাই আপনার, ঠিক আছে? তো এটা এক ধরনের কার্টুন আপনারা করতে পারেন এভাবে। দেন আরেক ধরনের দেখাই, রোবোটিক কার্টুন। ওকে, দেন নতুন লেয়ার নিচ্ছি, এখানে আমরা একটা বৃত্ত তৈরি করব। ঠিক আছে, দেন তারপর ধরেন এখানে আমরা কি করব, আচ্ছা এগুলোকে একটু বড় করে দিতে যাচ্ছি। একটু দূরে চলে গেল, একটু কাছাকাছি নিয়ে আসি। আচ্ছা, এখন এখানে ধরেন রোবোটিক কার্টুন, তো এরকম টাইপের আমি ফেস দিব।
হোয়াইট কালার অ্যাপ্লাই করলাম। এখন এই যে পলিগন টুল দিয়ে আমি কি করব দেখেন, দাঁতের মতো তৈরি করার আমি চেষ্টা করব। আইডোপার টুল দিয়ে আমি এই কালারটাই আমি অ্যাপ্লাই করব। দেন তারপর বডি দিচ্ছি। দেন এখন এটাকে কপি করে করে নিচে নামাবো। কপি করার নিয়মটা আবারও দেখেন, মুভ টুল নিয়ে অল্টার শিফট চেপে এভাবে, মুভ টুল নিয়ে অল্টার শিফট চেপে এভাবে, ধরেন এগুলো জামার বোতাম দিচ্ছি। ওকে, তারপর এখানে কি করব, ধরেন পকেট দেব, ঠিক আছে। দেন এখন এটাতে আপনার, ঠিক আছে, এই যে পকেট হয়ে গেল। এখন রোবটের কার্টুন হবে আর মাথায় একটা এন্টেনা থাকবে না, তা তো হয় না, তাই না? এখন আমি এন্টেনা সেট করে দিব, ব্ল্যাক কালার দিব, এবং মাথায় আমি আবার একটু গোল মতো একটা ইয়ে করে দিব। এখন আপনার এটা তো নিচে থাকলে ভালো হয়, তাই না? আপনার ছোট অবজেক্টটা যদি নিচে থাকে তাহলে কিন্তু ভালো দেখা যায় না এটা। মানে এটা চাচ্ছে যে মাথাটার পেছনে থাকুক এটা, তাহলে কি করতে হবে, এভাবে লেয়ারটা ধরে নিচে নামাইতে হবে, অথবা আপনি কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেটটা যদি প্রেস করেন তাহলে দেখেন নিচে নামছে, এই যে নিচে নেমে গেল। বা কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে উপরে ওঠে, আর কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে নিচে নামে। আর কন্ট্রোল শিফট ওপেনিং যদি প্রেস করেন একবারে সবার নিচে চলে আসবে এক ক্লিকেই। আর কন্ট্রোল শিফট ক্লোজিং প্রেস করলে এক ক্লিকে সবার উপরে দেখেন, ঠিক আছে। আর একে একে উপরে নিচে উঠানামা করতে চাইলে কন্ট্রোল চেপে ওপেনিং থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল চেপে ক্লোজিং থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। আচ্ছা, এখন এটা ডান সাইডে আর একটা হবে, অল্টার চেপে এই যে কপি করে রেখে দিলাম, ঠিক আছে। সো হয়ে গেল আমার আর একটা রোবোটিক কার্টুন। তো এইভাবে আসলে আপনারা কনসেপ্ট ইউজ করে আপনারা কার্টুন ডিজাইন করবেন, ঠিক আছে। আর আমি নাম দিয়ে দিতে পারি কি, রোবট কার্টুন, ঠিক আছে, এরকম একটা কি পিএইচডি সেভ, আর একটা সেভ করব জেপিইজি তে। ওকে, এখন গ্রুপে কোনটা পোস্ট করবেন, গ্রুপে এই জেপিইজিটা পোস্ট করবেন, ঠিক আছে। সো এইভাবে টুলগুলো ইউজ করে আপনার কার্টুন ডিজাইন করবেন। আর হচ্ছে দেখেন, আমরা লাস্টে আর একটা দেখাইতে পারি, সেটা হচ্ছে যে আপনারা ফ্ল্যাগ ডিজাইন করতে পারেন। ফ্ল্যাগ ডিজাইন করাটা অনেক সহজ। নতুন একটা ধরনের লেয়ার নিলাম,
এখানে আমরা হচ্ছে সবুজ কালার অ্যাপ্লাই করি। আপনারা একাধিক অ্যাসাইনমেন্ট করবেন, ঠিক আছে, যে যতগুলো পারেন। জাস্ট এই টুলগুলোর মধ্য দিয়ে ইউজ করে করতে হবে, এটা হচ্ছে কথা। তাছাড়া একাধিক অ্যাসাইনমেন্ট করবেন, 2টা 3টা 4টা 5টা, যে যত বেশি করতে পারবেন তত বেটার। আর দেখেন, যে কাজে বেশি সময় দিবেন, পিসিতে যে বেশি সময় দিতে পারবেন, বেশি সময় লেগে থাকবেন, তিনিই আসলে কিন্তু দ্রুত ভালো শিখতে পারবেন, দ্রুত এক্সপার্ট হবেন, এবং দ্রুত সফল হওয়ার দিকেও আপনি এগিয়ে যাবেন। এখানে আসলে আপনি বেশি বুঝেন, বুঝে বসে থেকে লাভ নেই, ঠিক আছে? এটা কোনো গাণিতিক ফর্মুলা না, এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনি যত বেশি নাড়াচাড়া করবেন এই বিষয়গুলো নিয়ে, সফটওয়্যার নিয়ে, তত আপনার হাতটা পাকা হবে, ঠিক আছে, তত আপনার হাতে স্পিড আসবে। এই যে দেখেন, এভাবে আমরা ফ্ল্যাগও ডিজাইন করতে পারি, ঠিক আছে। তো যাই হোক, যে টুলস গুলো দেখালাম এইগুলো ইউজ করে আপনারা হচ্ছে বিভিন্ন ডিজাইন গুলো করবেন, ঠিক আছে। কার্টুন ডিজাইন, ফ্ল্যাগ ডিজাইন, এগুলো করবেন, করে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস আপনাদের। আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করি, দেন আপনাদের কোশ্চেন থাকলে এখন হচ্ছে আপনারা কোশ্চেন করবেন। আমি এখন সুযোগ দিব আপনাদেরকে।